স্বাগত সংবাদ যোগে। দিনের প্রধান সংবাদ ও তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে আছি আমি রুবাইয়াত অদিতি। কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার আবারও এমন তথ্য দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। এদিকে জুলাই সনদ নিয়ে বিচার বিভাগের মতামত নেওয়া প্রয়োজন বলে মনে করেন আরেক নেতা সালাউদ্দিন আহমেদ। নির্বাচন এগিয়ে আসছে, কথা হচ্ছে নানা ইস্যুতে, নানা অ্যাঙ্গেলে। আমরাও আলাপ করে চলুন। আমাদের সাথে আজ আছেন কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। আমরা একটা প্রতিবেদন দেখছিলাম যেখানে বিএনপি নেতাদের কিছু বিষয় উঠে এসেছে। আমি কামরুজ্জামান রতনকে দিয়েই আলোচনাটা শুরু করতে চাই। আমরা যেটি দেখছিলাম যে জুলাই সনদ নিয়ে বিচার বিভাগের মতামত নেওয়া প্রয়োজন বলে সালাউদ্দিন আহমেদ তার মন্তব্য জানিয়েছেন। এই বিষয়টা কি আসলে ঐকমত্য কমিশনেই মোটামুটি সুরাহা হয়ে যাওয়ার কথা ছিল না? বিচার বিভাগ এখন তাহলে কেন আসছে? ধন্যবাদ। ঐকমত্য কমিশনের মাধ্যমে জুলাই সনদের যে ভিত্তিটা হওয়ার কথা ছিল বা এখনো হবে না, এই প্রসঙ্গে কিন্তু এইভাবে সেটেল ডাউন হয়নি। অপশন হিসেবে বলেছে যে সুপ্রিম কোর্টের একটা নোট অফ ডিসেন্ট দিয়ে যখন বিএনপি দিয়েছে, এইটার উপর সুপ্রিম কোর্ট সর্বোচ্চ যে রায়টা দিবে ওইটার বেস করেই আমরা পরবর্তীতে জুলাই সনদের আইনগত যে বৈধতাটা এটা বিএনপি এভাবেই মত প্রকাশ করেছে। আজকে জনাব আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার জনাব সালাউদ্দিন ভাই এইভাবেই কথাটা বলেছেন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এই জটিলতাটা কখনই বিএনপির তরফ থেকে কখনই কেউ আইনগতভাবে এবং যখনই বৈঠকে বসা হয় বিএনপির তরফ থেকে সবসময় উদার মনোভাব নিয়ে কিন্তু এই জিনিসটার সমাধানের পথ কিন্তু বিএনপি কিন্তু খোলা রেখেছে। আমার মনে হয় যারা গণতন্ত্রকে ভালোবাসে এবং জুল চেতনা, এত শহীদানের রক্তের যে আমাদের দাম দিয়ে কেনা আগামী দিনের যে বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা নতুনভাবে আমরা গড়তে চাই এবং সবার সম্মিলিত যারা ফেসিস্ট, যারা তো পতিত, তাদেরকে কোনো ভাবে আমরা আসতে না দেওয়ার একটাই কিন্তু আমাদের চাবিকাঠি। সেই চাবিকাঠিটা হলো আমরা যারা আছি, যারা ত্যাগ স্বীকার করেছি, যে আমরা মৃত্যুবরণ করেছি, আমরা আজও আহত অবস্থায় যারা পঙ্গুত্ব বরণ করে আমরা ওইভাবে নিজেদেরকে অনৈক্যের মধ্যে দিয়ে দেশকে আগামী নির্বাচনকে আমরা কখনো অনিশ্চিতের মধ্যে আমরা ঠেলে দিব না। জি, আপনার কাছে আসবো আবারও। আমরা আজকে পিআর পদ্ধতি নিয়ে আলোচনার পাশাপাশি জুলাই সনদের প্রসঙ্গটি যেহেতু উঠেছে এটা নিয়ে আলোচনাটা শেষ করে নিতে চাই। মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আপনার কাছে জানতে চাই যে সরকার পতনের পর রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনটি দাবি সামনে এসেছে বারবার: সংস্কার, বিচার এবং তারপর নির্বাচন। আর সেখানে সংস্কারে সবচাইতে গুরুত্ব দেওয়া হয়েছে জুলাই সনদকে। তো জুলাই সনদ ঘোষণা হওয়া আর সেটা বাস্তবায়ন হওয়া দুটো তো আসলে এক জিনিস নয়। নির্বাচনের আগে হাতে সময় আছে মোটামুটি 5 মাসের মতো। কি মনে হয় যে কিভাবে সম্ভব হবে বা আদৌ সম্ভব হবে কিনা? দেখুন, আজকে যে প্রশ্নটি আজকে আপনি আমাকে করছেন, এই প্রশ্নটি নিয়ে তো আমরা পূর্বে কথা বলেছি। ঐকমত্য কমিশনের প্রথম দফায় 44 দিন আলোচনা হলো, দ্বিতীয় দফায় প্রায় 29 দিন আলোচনা হলো, তৃতীয় দফায় দেখা যাচ্ছে এখানে 4 দিন আলোচনা হলো। এই যে কালক্ষেপণ করে এখন যদি বলা হয় যে সময় লেগে যাবে, সময়ের কারণে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া যাচ্ছে না, আমি মনে করি এটা এক ধরনের দুর্বিসন্ধিমূলক। যারা জুলাইকে পুরোপুরি স্বীকৃতি দিতে চায় না, জুলাইয়ে যে সকল স্টেক হোল্ডার আছে যার যার অবস্থানের জায়গা থেকে তাদেরকে স্বীকৃতি না দেওয়ার মানসিকতা যাদের আছে, তারাই মূলত আজকে এই কথাটি বলতে চায়। কিন্তু দিন শেষে যে কথা সেটা হচ্ছে ইতিমধ্যে
86টি বিষয়ে ঐক্যমত পোষণ হয়েছে 166 বিষয়ের মধ্যে, তার মধ্যে 10টা নোট অফ ডিসেন্ট আছে এবং বিভিন্ন দলের কিছু নোট অফ ডিসেন্ট আছে। তারপরেও আইনি প্রক্রিয়ার মাধ্যমে ইতিমধ্যে একটা সাংবিধানিক ডিক্লারেশনের কথা বলা হয়েছে অথবা গণভোটের কথা বলা হয়েছে, যেটা ঐক্যমত কমিশন কর্তৃক গঠিত সুপারিশ কমিটি তাদেরকে সেটি বলেছে। আমার মনে হয় এই প্রক্রিয়ার মধ্যে যাওয়ার মাঝে জনগণের জন্য কল্যাণ রয়েছে। দেখেন, একটা জুলাই সনদ তৈরি হতে আলোচনা করে আপনি সারাদিন আলোচনা করলেন, দিন শেষে বললেন যে আমি নোট অফ ডিসেন্ট দিলাম, আমি এটা মানলাম, ওটা মানলাম না। আপনি ওই জনগণকে হাইকোর্ট দেখানোর ভাষায় যেটা বলা হচ্ছে, যদি প্রতিটা রাজনৈতিক দলের আশা থাকতো, ইচ্ছা থাকতো, সদিচ্ছা থাকতো, তাহলে জুলাই সনদের ঘোষণা এবং আইনগত ভিত্তি আরো 3 মাস আগে রচনা হয়ে যাওয়া সম্ভব ছিল। আপনারা লক্ষ্য করেছেন, যখন বলা হলো যে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি 2 টার্মের বেশি হবেন না, 10 বছরের বেশি হবেন না, কিন্তু বিএনপি এটা মানলো অনেক জলঘোলা করে। এরপরে যখন বলা হলো যে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান হবেন না, সেটা ওনারা মানলেন অনেক দেরি করে। প্রত্যেকটা বিষয় দেখা গেল 31টি রাজনৈতিক দলের মধ্যে 25-26টি একমত হয়ে যায়, কিন্তু ওনারা বা ওনাদের ফরমাইশে যারা থাকেন তারা একমত হতে পারেন না, যার কারণে জুলাই সনদের দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে। ঐক্যমত কমিশন আবার 1 মাস তাদের মেয়াদ বেড়েছে। আমি মনে করি এই যে 1 মাস মেয়াদ বেড়েছে, এই 1 মাসের মধ্যে আইনি সনদ রচনা করে নির্বাচনে যাওয়ার খুব সম্ভাবনা বেশি এবং এটা সুযোগও রয়েছে। এতে আমি সময়ের কোনো ব্যত্যয় দেখি না এবং নির্বাচনও এক্ষেত্রে পিছিয়ে যাওয়ার কোনো কারণ দেখি না, বরং ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। জুলাই সনদের আইনি ভিত্তি রচনারও পর্যাপ্ত সময় সুযোগ এখনো রয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তির ক্ষেত্রে আমাদের আইনজীবী প্যানেলের পক্ষ থেকে ইতিমধ্যে সেমিনার করা হয়েছে, সেখানে বলা হয়েছে এটাকে আইনগত ভিত্তি দেওয়ার জন্য 2 সপ্তাহ যথেষ্ট। আচ্ছা, কামরুজ্জামান রতনের কথা আমরা শুনছিলাম, মাঝখানে তার সংযোগটি হারিয়ে গিয়েছিল। তো আমরা একটু জুলাই সনদ প্রসঙ্গটি শেষ করি কামরুজ্জামান রতনের সাথে। বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্যে বিএনপির নেতা কর্মীরা বলেছেন যে তারা যদি সুযোগ পান দেশ পরিচালনার, দেশের মানুষের সেবা করার, সেক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। মানে এটা তো আসলে একদিনে সম্ভব নয়, এটা একটা নির্বাচিত সরকার আস্তে আস্তে করবে। এটা যদি আপনাদের বক্তব্য হয়ে থাকে, এটা নিয়ে কি কোনো রোড ম্যাপ তৈরি হয়েছে? মানে জুলাই সনদ আস্তে ধীরে বাস্তবায়নের জন্য কোনো পরিকল্পনা কি আসলে তৈরি করেছেন আপনারা? ইয়াসিন আরাফাতকে আমি সম্মান রেখে আমি বলি, ভাই আপনি 2টি শব্দ ব্যবহার করেছেন, কালক্ষেপণ এবং ঘোলা পানিতে বা ঘোলা করে বিএনপি মানছে, কথাটা ওরকম না। আমি আমার যুক্তিতে যদি সাংবিধানিক ভাবে বা আমার যুক্তিতে আমি যদি কখনো অনড় থাকি বা আমি যদি একটা যুক্তিযুক্ত একটা আমি ব্যাখ্যা দিই, তো সেটা কি ঘোলা পানিতে মাছ শিকার করা হবে বা ঘোলা করতে চাচ্ছে, এটা কি বলা যায়? আর কালক্ষেপণ এটা তো আমাদের একার উপর নির্ভর করছে না, অপরাপর যতগুলো সংগঠন আপনারা জানেন, যারা আমাদের যারা প্যারেন্টস, যারা সংগঠনের দায়িত্বে আছেন, যারা উচ্চ ফোরামে কথা বলেন এবং এখানে ঐক্যমত কমিশনকে নিয়ে যারা কথা বলেন, আমরা কিন্তু তাদের কথাগুলো শুনে বা তাদের ব্যাখ্যাগুলো শুনেই কিন্তু আপনাদের জাতির সামনে আমরা একটি কথা বলার চেষ্টা করি। সর্বতভাবে ইয়াসিন ভাই, আমরা যেটা বলতে চাচ্ছি, দেখুন আমাদের কেন জানি এইখানে একটা জিনিস আমাদের ভিতরে কাজ করছে, সেটা কি জানেন? বনের ভাগে খাওয়ার আগে মনের ভাগের মনে আমাদের খাচ্ছে। আমরা একটা ফেসিস্টের 15 বছরের চেহারা দেখেছি, তো আমরা ওইটা কি কেন জানি আমরা সামনে আনতে চাই এবং অপরাপর যারাই ক্ষমতায় যেতে চায়, আমরা যদি এখনই যদি এই ধরনের সন্দেহ, অবিশ্বাস, অনাস্থা বা আমরা যদি এইটাই যদি এখন আমাদের মূল প্রতিবাদ্য বা আমরা যদি এটাকে সামনে নিয়ে আসি, বিশ্বাস করুন ওই পতিত ফেসিস্ট অনেক ছিদ্র অন্বেষণ করে কিন্তু আমাদের গণতন্ত্রের পথকে কিন্তু তারা রুদ্ধ করতে চাইবে। আমি মনে করি আমরা সবাই যারা এই স্টেক হোল্ডার, আমরা যারা আছি, আমরা মনে করি সবাই দেশটাকে ভালোবাসি, গণতন্ত্রকে ভালোবাসি। আমরা আমাদের আইনগত ব্যাখ্যা বা আমরা ওইখানে যখন মানে কমিশন, যখন ঐক্যমত কমিশন যখন বৈঠক করে, আমরা মনে করি যে ওইখানে তো সবাই এক্সপার্টিস যারা আছে তারাই তো কথা বলে। তো আমরা মনে করি আমাদের এই বাইরের কথাগুলো, এই এক্সপার্টিস যারা ওইখানে যখন ঐক্যমতের সবার ডিসিশনের ব্যাপারে কথা বলে, জি, এবং এই যে আরো 1 মাস সময় বাড়ানো হলো, আমরা নিশ্চয়ই প্রত্যাশা করব যে এর মধ্যে আরো কিছু বিষয়ে একমতে পৌঁছাবে, রাজনৈতিক দলগুলো একটা সমাধানে পৌঁছাবে। এবারে যদি পিআর পদ্ধতি নিয়ে আসি, এবং পিআর পদ্ধতি নিয়ে আমি প্রথম প্রশ্নটা মোহাম্মদ ইয়াসিন আরাফাতকেই করতে চাই।
যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ আরও কিছু সংগঠন, রাজনৈতিক সংগঠন যারা পিআর পদ্ধতিতে নির্বাচনের একটা দাবি রেখেছেন। এটা কি আসলে সাধারণ মানুষ পরিষ্কার বোঝে কিনা? আর প্রচলিত পদ্ধতির অসুবিধা কি কি আপনারা মনে করছেন? পিআর পদ্ধতিতে বাড়তি সুবিধা কি কি হবে বলে আপনারা মনে করছেন? দেখেন, পিআর পদ্ধতির বিষয়ে ইতিমধ্যে আমরা জাতীয় সমাবেশে বক্তব্য দিয়েছি, বিভিন্ন জেলা উপজেলা আমরা সভা সমাবেশ সেমিনার করেছি, বুকলেট করেছি, বিভিন্ন টকশোতে আপনারাও আলোচনা করেছেন। উন্নত রাষ্ট্রগুলোর দেখা যাচ্ছে 91টি রাষ্ট্রে পিআর পদ্ধতি আছে। পিআর পদ্ধতি যে 100% মানে সব ভালো দিক আমি এটা বলবো না, প্রত্যেকটা দিকেরই কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। আমরা বর্তমানে বাংলাদেশের প্রচলিত পদ্ধতির বাইরে কেন যেতে চাই? দেখেন, বাংলাদেশের মানুষের ভীতি হচ্ছে নির্বাচনে মানে হলো মারামারি, কাটাকাটি, হানাহানি। কোথা থেকে শুরু হয়? ওই যে কে প্রার্থী হবে কে প্রার্থী হবে না, সেখান থেকে শুরু হয়। বাংলাদেশে এখনো দেখেন বিএনপি রাজনৈতিক দল হিসেবে, বড় দল হিসেবে কে প্রার্থী হবে কে হবে না এই দ্বন্দ্বে এখনো পর্যন্ত তাদের 100-150 জন নিহত হয়েছে। আমি যদি আমার নিজের এলাকা বলি, আমি কুমিল্লা 10 নাঙ্গলকোট লালমে থেকে জামাতের প্রার্থী, সেখানে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয় নাই। শুধুমাত্র প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা কে এগিয়ে যাবে এই দ্বন্দ্বে একটা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিহত হয়েছে। এইভাবে যখন তফসিল ঘোষণা হবে, পারস্পরিক মারামারি, কাটাকাটি, গ্রামীণ জনপদ একটা অতিষ্ঠ হয়ে যাবে। শুধু আমি এবং দামে যে নির্বাচন হয়েছিল 2024 সালে আওয়ামী লীগের, সেখানে তাদের আভ্যন্তরীণ কোন্দলেই 150 জন নিহত হয়েছে। কারা প্রার্থী হবে কারা প্রার্থী হবে না, এই জায়গা থেকে জাতি মুক্তি পাবে। দ্বিতীয় হচ্ছে ব্যালট বাক্স চিন্তাই করা, নির্বাচন কেন্দ্রে হাঙ্গামা করা, বিভিন্ন ধরনের যে ঘটনাগুলো, যখন আপনি সেন্ট্রালি প্রতীকে দলকে ভোট দেওয়ার বিষয়টা আসবে, তখন দেখা যাবে এই বিষয়গুলো ঘটবে না। কালো টাকা মানে একটা অঞ্চলে ধরেন কোন একটা দল বিশাল বড় একটা ব্যবসায়ীকে নির্বাচনে নমিনেশন দিল, সে ব্যাপক কালো টাকা ছড়িয়ে ভোট কেনার চেষ্টা করে। এই সিস্টেমটাও তখন সেখান থেকে উঠে যাবে, কারণ তখন এলাকার এই প্রভাবটা থাকবে না। এই কারণে সামগ্রিকভাবে আমরা মনে করছি পিআর পদ্ধতি ফেসিবাদ উত্তরণের জন্য গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি হতে পারে, নমিনেশন বাণিজ্য থেকে উত্তরণের পদ্ধতি হতে পারে। এবং নির্বাচনের শিডিউল যখন ঘোষণা হবে, তখন আভ্যন্তরীণ দলীয় কোন দলে হানাহানি, মারামারি, কাটাকাটির কারণে জনপদে যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, সে জায়গা থেকে জনগণকে উত্তরণ দিবে। আর পিআর পদ্ধতির জায়গায় জনগণ কতটুকু বোঝে না বোঝে সে বিষয়ে কথা আসছে। বিভিন্ন জরিপ ইতিমধ্যে হয়েছে। একটা জরিপে দেখা যাচ্ছে যে উচ্চ কক্ষে 71% মানুষ পিআর কে সমর্থন করে। কিছুদিন আগে আরেকটা জরিপ দেখা যাচ্ছে, সেখানে যারা যারা পিআর সম্পর্কে জানে, তাদের মধ্যে 22+% পিআর এর পক্ষে, আবার 22- পিআর এর পক্ষে। আর বাকি যে 50+ মানুষ যারা বলছে মানে পিআর সম্পর্কে তারা জানে না। আমরা এক্ষেত্রে বলি, যেমন একটা বড় দল হিসেবে বিএনপির এখানে কর্তব্য ছিল রাজনৈতিক যে সিস্টেমগুলো আছে, পদ্ধতিগুলো আছে, এগুলো সম্পর্কে জনগণকে জানানো। তারা কি বললেন যে পিআর কি মাথায় দেয় না গায়ে মাখে, জনগণ কিছুই জানে না। তা আমরা যে জনগণকে বোকা রেখেছি বিগত 53 বছর ধরে, সে জায়গায় যদি আমরা রাজনৈতিক সচেতন করে জনগণকে গড়ে দিতে পারতাম, বিএনপি যদি সেই ধরনের ভূমিকা পালন করতে পারতো, তাহলে পিআর সম্পর্কে হয়তো এই প্রশ্নটা থাকতো না, বা আমরা জানি না এই প্রশ্নটা আসতো না। আমাদের বিশ্বাস যে এখনো যে সময় আছে, এই সময়ের মধ্যে পিআর এর ব্যাপারে যদি সিদ্ধান্ত হয়, জি আলোচনার টেবিলে আসে, আমরা যদি জনগণের কাছে আরো পৌঁছতে পারি, এটা দেখবেন যে এখন 50% মধ্যে আলোচনা, বাকি 50% মধ্যে আলোচনা হয়ে 50%+ জনগণ বা তার চেয়ে বেশি জনগণ পিআর এর পক্ষে থাকবে। পিআর হচ্ছে বর্তমান বাংলাদেশে নির্বাচনে বৈতরণী পাওয়ার হওয়ার জন্য সবচেয়ে মুখ্য বিষয়। দেখেন, একটা কথা বারবার আসে, সেই কথাটা কি, যে পিআর এর মাধ্যমে স্টেবল সরকার কখনো বাংলাদেশে হবে না। আপনি আমি যদি 91 সালের কথা বলি, যখন থেকে আমরা দেখি রাজনীতি বুঝি, তখনকার সময় থেকে কথা বলছি, 91 সালে জামাতের সমর্থন নিয়ে বিএনপিকে ক্ষমতা আসতে হয় নাই। 96 সালের চিত্র বলেন, 2001 সালে আবার 4 দলীয় জোট গঠন করার মাধ্যমে কি বিএনপি ক্ষমতা আসতে হয় নাই? 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতা এসে তারা কি 14 দল গঠন করে নাই? তো আপনি তো পিআর সিস্টেমের বাইরে গিয়েও বিভিন্ন দলকে সাথে নিয়ে ক্ষমতা গঠন করেছেন। পিআর সিস্টেম হলে আপনার একই অবস্থা হবে। আপনি যদি 40% ভোট পান, বাকি 40% কভার দেওয়ার জন্য আরো বিভিন্ন দলকে একসাথে নিতে হবে। এখানে মৌলিক যে পার্থক্যটা, সেটা হচ্ছে পিআর এর মাধ্যমে ছোটখাটো যে রাজনৈতিক দল আছে, অনেক ছোটখাটো রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন, নেতা আছেন, যারা দেশের জন্য রাজনীতির ভূমিকা পালন করেন, সকলের অংশগ্রহণে ওই যে গৃহপালিত বিরোধী দল হবে না, বরং জনগণের কল্যাণে শক্তিশালী বিরোধী দল গঠিত হবে, যারা জনগণের কল্যাণে ভূমিকা পালন করবে এবং সবাই সচেতন থাকলে। আচ্ছা, পিআর পদ্ধতি নিয়ে আপনার যে বক্তব্য, সেটা আমরা পরিষ্কার হয়েছি বেশ কিছু জায়গায়। আমি এবারে কামরুজ্জামান রতনের কাছে আসতে চাই পিআর পদ্ধতি প্রসঙ্গে, যে
কিছু দল জামায়াতের পাশাপাশি কিছু দল পেয়ার পদ্ধতির কথা তো বলছে, এবং আমাদের আরেক অতিথি পেয়ার পদ্ধতির ভালো দিকগুলো কি কি সুবিধা হবে সেটা নিয়ে বিস্তারিতই বললেন। আপনার কি মনে হয় জনগণ প্রস্তুত কিনা, এবং জনগণকে প্রস্তুত করার জন্য বিএনপির মতো একটা বড় দলের যা করণীয় ছিল বলে যেমনটি দাবি করেছেন সেটার কি আসলে দরকার মনে করেন কিনা? আমাদের ইয়াসির ভাই তো আগেই আমাদেরকে একটা কাট করে দাঁড় করাতে চান। ভাই, আমাদের দলে যদি নমিনেশন নিয়ে যদি নমিনেশন বাণিজ্য হয় বা নমিনেশন নিয়ে ইতিমধ্যে আপনি যা বলেছেন এতজন খুন হয়েছে, এটা আপনারা যখন নির্বাচনী প্রচারণায় যাবেন, যদি এই ধরনের বাস্তবতাই যদি আপনি দেখেন, তখন তো আপনাদের কথা বলার জন্য জনগণের কাছে এই দেখো এই দলটা নিজেদের মধ্যে অনেকক্ষণ নিজেদের মধ্যে ভেদাভেদের কারণে তারা, তো আপনারা যেটা আগামী নির্বাচন উইপন্সটা ব্যবহার করতে পারবেন, তো আপনি আপাতত এই জিনিসটা বলা থেকে আমার মনে হয় বিরত থাকাটা, আমার ঘরের যে সমস্যাটা এটা আমাকে সমাধান করতে দেন, বা আমি যদি এটা সমাধান নাই করতে পারি, আপনার নির্বাচনী বৈতরণীতে যখন মানুষের সামনে যাবেন তখন আপনি এইটাকে ব্যবহার করে দেখেন জনগণ এটাকে অ্যাকসেপ্ট করে কিনা। শুনেন, যেই ঘরের মধ্যে আলো থাকে ওইটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টাটা আমার মনে হয় কার করতে যাওয়া উচিত না। আমি মনে করি জনগণের আলোকে ইনশাল্লাহ আলোকিত হবে বিএনপি। আমরা এইরকম একটা অভিপ্রায় নিয়ে কিন্তু আমরা 15 বছর একটা সংগ্রামের কাফেলায় আপনারও ছিলেন, আমারও ছিলাম। এখন আপনাকে বলি, আপনি নিজে বলেছেন পিয়ার নিয়ে একটা জরিপ হয়েছে, 56% পিয়ার বোঝেই না। তারপর রেস্ট অফ দ্য পিপলস তারা বলেছে কি 21%, ওর মধ্যেও পিয়ার বুঝার পরে বলছে যারা এই পদ্ধতিটা 21% মানে, এবং ওইখানেও 21-এর বাইরে যে সংখ্যাটা সেটাও কিন্তু বলেছে না পিয়ার পদ্ধতি দরকার নেই। আমার মনে হয় কি সামনের যে আমাদের নির্বাচনের ডেটটা নন ইস্যুকে ইস্যু করা বা কোনো ধরনের জটিলতার মধ্যে নির্বাচনটাকে একটু সোলং আর ফেব্রুয়ারি পরে নেওয়ার যে একটা, আমি মনে করি একটা দুরভিসন্ধি থাকতেই পারে। আমি আমার সন্দেহ থেকে কিন্তু বলছি না। আপনি দেখেন বাংলাদেশে এই প্রথম পতনের পরে সিস্টেম এখনো জনমনে একটা প্রশ্ন, এটা অজান্তেই হোক আমাদের গুসেপ করে বলাই হোক, আসলে কি ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে? এই যে মানুষের মধ্যে এই ধরনের একটা সন্দেহ অবিশ্বাস, এটা কেন জানেন? এটা আমি আর আপনার মধ্যে যে অনেকটা, আমার মনে হয় এইটাকে যদি আমরা বাড়তে দেই বা এইটাকে যদি আপনারা যদি কোনো পিয়ারের পদ্ধতিতে ঘোলাটে করতে চান, এইখানে আপনার মামুনুল হক মাওলানা ওনার একটা আপনি বক্তব্য শুনেছেন পিয়ার সম্পর্কে, এনায়েতুল্লাহ আব্বাসী ওনার সম্পর্কে বলেছেন যে বিশেষ করে ইমানের যে আমার একটা ব্যাপার থাকে, আমি ইমাম মানব, আমার ইমামকে আমি চিনলাম না, ইমামের আখলাক, ইমামের যে আপনার ক্যারেক্টার, এইটা দাবেছে আমি যদি ইমামকে আমি মানলাম, সেখানে তো প্রথম আমার যে ইমানের দায়বদ্ধতা আমার একিনের ক্ষেত্রে, সেই ইমামটাকে যদি আমি না চিনি, পিয়ারের পদ্ধতিতে প্রথম যে আমাদের যে ব্যাপারটা, সেটাও আমি আমার ইমামকে না মেনে তার পিছনে আমি কোনো মুক্তাদির হয়ে নামাজও পড়তে পারবো না, তাকে আমি অন্য জায়গা থেকে এনে আমার এলাকার প্রতিনিধি হিসাবে কখনই আমরা বেছে নিতে পারবো না। কারণ এটা কিন্তু বিশেষ সমস্যা হবে। আমার এলাকা ধরুন মুন্সিগঞ্জ, এখানে যদি পেয়ার পদ্ধতির সিস্টেম আছে, আপনি জানেন পেয়ার পদ্ধতি তো আপনি জানেন যে 6টা ক্রাইটেরিয়া পৃথিবীতে 91 দেশে হচ্ছে, ওইখানে কিন্তু একটা ক্লজ আছে যে আমার যে ব্যাপারটা আমার প্রতিনিধি আমার মুন্সিগঞ্জ যদি বেছে নেয় সেই ঠাকুরগাঁয়ের একজন প্রতিনিধিকে, সে তো আমার রাস্তায় চিনবে না, উন্নয়ন চিনবে না, মানুষের যে একটা টেস্ট অভিরুচি সেটার সাথে সে কিন্তু কখনই হবে না। আমার মনে হয় পিয়ার পদ্ধতি না, যে কোনো ব্যাপার নিয়ে আমরা যারা প্যারেন্টস, আমাদের যারা অভিভাবক আছে, আমরা মনে হয় আমাদের যে জায়গা থেকে মতামতটা আমরা কিন্তু পালসটা কিন্তু মানুষ, যেমন আজকে আমি এলাকায় ঘুরে আসি, মানুষ কিভাবে, আমার মনে হয় যে পিয়ার বুঝাইতে হইলে আমার আগামী দিনে 3 মাস, অর্থাৎ এই বিতর্কটা কিছুটা আসলে রয়েই গেল আজকের আলোচনার পরেও। আমরা মানে এই আলোচনা আর বড় করতে পারছি না সময়ের অভাবে, নইলে নিশ্চয়ই এ নিয়ে আরো আলোচনা করতাম। দর্শক, কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মোহাম্মদ ইয়াসিন আরাফাত আমাদের সাথে যুক্ত ছিলেন, এতক্ষণ কথা হচ্ছিল তাদের সাথে। এই ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল রাত ঠিক 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।